তো জানতে চাই জনগণ অনুষ্ঠানটি দ্বিতীয় পর্বে পুনরায় ওনার কাছ থেকে অনেক প্রশ্নের উত্তর জানবো। আজকে আমাদের অতিথি হিসাবে রয়েছেন আমিনুল হক লস্কর, সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক, প্রাক্তন উপাধ্যক্ষ তথা বর্তমান আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক। তো শুরু করছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। তো যেহেতু মানে সোনাই সমষ্টিতে দেখা যায় কংগ্রেসের টিকিটের দাবিদার অনেকেই, লিস্টটা একটু লম্বা, তো এই পরিস্থিতিতে আপনি আশাবাদী কতটুকু মানে পাবেন বলে? দেখেন, আমি যখন আশা করব তখন 100% আশা করব। আচ্ছা, পার্সেন্টেজের কোনো 100% আশা করবো যে আমাকে দল টিকিট দেবে। আচ্ছা, তো এবারে আসি যে আপনার যেহেতু 2016 থেকে 21 পর্যন্ত বিধায়ক ছিলেন, তো আপনার উল্লেখযোগ্য কাজ দেখেছি, অনেক সময় আগেও বলেছেন আপনি, তো এই উল্লেখযোগ্যের মাঝে যদি কিছুটা যদি বলে থাকেন। দেখেন, আপনিও সোনাই সমষ্টি বিলং করেন। আমি যখন বিধায়ক হয়ে প্রথম দেখেছি যে রাঙ্গিঘাট থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত রাস্তায় কোনো চলাচলের ব্যবস্থা নেই। এত রাস্তার মধ্যে মিজোরামের গাড়ি, লোড গাড়ি ফেসে থাকতো। আচ্ছা, রাস্তার উপরে হাঁটু জল থাকতো ন্যাশনাল হাইওয়েতে। সোনাই সমষ্টিতে এমন কোনো রাস্তা নাই চলার উপযোগী। আচ্ছা, আমি বিধায়ক হয়ে সমস্ত রাস্তা চলার উপযোগী করেছি, সব রাস্তা, এমন কোনো রাস্তা বাকি থাকেনি। আচ্ছা, এরপরে কাছাড় জেলাতে সরকার একটা নবোদয় প্যাটার্ন রেসিডেন্সিয়াল স্কুল দিয়েছিল, যে কাছাড় জেলাতে যে কোনো একটা সমষ্টিতে হবে, যেটা নবোদয় প্যাটার্ন রেসিডেন্সিয়াল স্কুল। আমার ওই সময় আমাদের জেলা উপায়ুক্ত ছিলেন লায়া মাধুরী, আর উনি ওই সময় সব এমএলএদেরকে নিয়ে একটা সভা করেছিলেন যে ডিসি অফিসে কনফারেন্স হলে, যে একটা নবোদয় প্যাটার্ন রেসিডেন্সি স্কুলে এসেছে কোনটা সমষ্টিতে হবে আপনারা ঠিক করেন। আমি 7 জন বিধায়কের মধ্যে একমাত্র মাইনরিটি বিধায়ক ছিলাম বিজেপি দলের। আচ্ছা, এরপরেও আমি এই যে নবোদয় প্যাটার্ন রেসিডেন্সিয়াল স্কুল আমি সোনাইতে নিয়ে এসেছি। আচ্ছা, আপনি দেখবেন যে আপনার দক্ষিণ মনপুর বরিলা টিল্লাত মানে প্রায় কমপ্লিট হওয়ার পথে, যেটা ক্লাস 8 থেকে ডিগ্রি পর্যন্ত থাকবে, একটা আমার উল্লেখযোগ্য কাজ। 2 নম্বর হয়েছে পরবর্তীতে একটা রেসিডেন্সিয়াল ওমেন কলেজ এসেছে। আচ্ছা, মডেল ওমেন কলেজ কাছাড়ের 7টা সমষ্টি থেকে যে কোনো একটা সমষ্টিতে হবে, ওটাও আমি সোনাইতে নিয়ে গেছি। শিলকুড়িতে ওটা কমপ্লিট হওয়ার পথে। এরপরে আরও একটা এসেছে সায়েন্স অ্যান্ড মিউজিয়াম অ্যান্ড প্ল্যানেটোরিয়াম। এটা সবসময় সাধারণত শহরেও হয়, ওটাও আমি সোনাইতে নিয়েছি। সোনাইতে এটা কমপ্লিট হওয়ার পথে। এরপরে 3rd গ্রেড 4th গ্রেড ট্রেনিং সেন্টার স্টেট গভর্নমেন্টের, ওটাও ট্রেনিং সেন্টারটা আমি সোনাইতে নিয়েছি, ওটাও শিলকুড়িতে কমপ্লিট হওয়ার পথে। আজকে কাছাড় জেলাতে 2টা আর্টস কলেজকে সায়েন্স করবে। কাছাড় জেলার 7টা সমষ্টির মধ্যে বেশ কিছু সমষ্টিতে আর্টস কলেজ আছে, যেমন নেহেরু কলেজ এরকম আছে, কিন্তু আমি 2টাই মানে আর্টস কলেজকে সোনাই সমষ্টি সায়েন্স টিম অন্তর্ভুক্ত করতে পেরেছি, যেটা সোনাই এমসিটি কলেজ এবং জনতা কলেজ। কাছাড়ে অন্যান্য সমষ্টিতে এটা পাইনি, আমি নিয়ে এসেছি। আজকে যদি দেখেন আপনি আসাম দর্শন, সরকারে ওই সময় একটা আসাম দর্শন স্কিম নিয়েছিল। আজ তাক বরাকুপ কাছাড় জেলাতে 45টা স্কিম স্যাংশন হয়েছিল, আর আমি 1,35,000টা স্কিম সোনাইতে নিয়ে এসেছি। বুঝছেন তো? আজকে যদি এমএসটিপির ফান্ড দেখেন, আজ তাক কাছাড়ের 6টা সমষ্টি যদি যতটা পেয়েছে, যদি 50 কোটি পায়, আমি 1 লাখ সোনাইতে 100 কোটি টাকা নিয়ে আসছি। আমার সময় যতটা কাজ হয়েছে সোনাইতে, আজকে বিশেষ করে দেখবা সোনাই শহরে দেখবেন আপনি মাল্টিপারপাস একটা হল হয়েছে,
আচ্ছা সোনাইতে দেখবা একটা সদ্ভাবনা মণ্ডপ হয়েছে, এটা আমার সময় করেছে। আজকে সোনাইয়ের খেলার ফিল্ডকে চতুর্দিকে আমি নেট দিয়ে ফেন্সিং করতে পেরেছি। আচ্ছা তো এইগুলো অনেক কাজ আমার সময়, যে সমস্ত স্কুল কলেজগুলোতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মানে আপনার যেটা বক্তব্য যে সোনাই সমষ্টি আপনার আমলে প্রতিটা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, হাই মাল্টিপারপাসের ক্ষেত্রে মানে উন্নয়ন হয়েছে। তো বর্তমান বিধায়ক যে ওনার উন্নয়ন সম্পর্কে বা বর্তমানে ওনার কাজকর্ম সম্পর্কে একটু আপনার কি মনে হয়? দেখেন, আমরা যারা বিধায়ক ছিলাম ওনার আগে, আমি যেমন ছিলাম, আমরা কথা কম বলতাম, কাজ বেশি করতাম। আচ্ছা আর উনি কথা বেশি বলেন, কাজ কম করেন। আচ্ছা আর উনি একটা মিশা কথা যদি মানে কোনো ইউনিভার্সিটি পিএইচডি দেয় তো উনি পেয়ে যাবেন, এত মিশা কথা বলেন উনি। আজকে দেখবেন ওনার ভাষণে উনি বলেন যে আমি ভারতমালার 800 কোটি টাকা 8000 কোটি টাকা নিয়ে এসেছি আচ্ছা ভারতমালার। আজকে ভারতমালার কাজটা এটা ন্যাশনাল প্যাকেজ, আচ্ছা ওটা সোনাই সমষ্টির ভিতরের প্যাকেজ নয়। আচ্ছা কাশীপুর থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত যেটা কাজ, আচ্ছা কাশীপুরের আগে যে পোর্শন এটা উদারবন্দের বিধায়ক কখনো বলেননি যে আমি ভারতমালার কাজ করতেছি। আচ্ছা সোনাবাড়িঘাট তেনে কাবুগঞ্জ তেনে হুইসাইড দোলাইয়ের বিধায়ক কোনোদিন বলেননি এটা আমি ভারতমালার কাজ করতেছি, কারণ এটা ন্যাশনাল প্যাকেজ। আচ্ছা এটা এক জায়গা থেকে স্টার্ট হবে আর এক জায়গা পৌঁছবে, আচ্ছা ওটা কোনো এমএলএর ক্রেডিট নাই, ওটা ওনার ক্রেডিটে নিয়ে আসেন। আপনি সাংবাদিকতা করেন, আপনিও শুনেছেন, এই প্রোগ্রামে হয়তো আপনিও ছিলেন। উনি বলেছেন আমি মানে 800 কোটি টাকার ইরিগেশন প্রজেক্ট নিয়ে এসেছি। 2022 থেকে বলতেছেন কোথায় ইরিগেশনের প্রজেক্ট? এটা একটা আজকে আমি যখন বিধায়ক ছিলাম 2019-এ একটা প্রস্তাব এসেছিল যে সোনাই এবং রুকনিতে 2টা ইরিগেশন ড্যাম প্রজেক্ট হবে, ক্যানেল প্রজেক্ট হবে। আচ্ছা এরপরে এটা সার্ভে হয়েছে, গ্রিন ট্রাইব্যুনালে সার্ভে করেছে, ফরেস্টের হয়েছে। এরপরে দেখা গেছে যে ইরিগেশন রুকনিটা হবে না, রুকনির উপরে একটা ড্যাম আছে, তুরিয়াল ড্যাম, এর জন্য নিচে আর কোনো ড্যাম হবে না, আচ্ছা যে ফিজিবিলিটি নাই, এটা ক্যান্সেল করেছে সিপিডব্লিউডি। এরপরে সোনাই নদীতে যেখানে বলা হয়েছে, যেখানে মানে আপনার ইরিগেশন এবং সেন্ট্রাল ওয়াটার কমিশন যৌথভাবে যেখানে সার্ভে করেছে, ওই জায়গাতে একটা ব্রিজ আছে, আর এখানে সারমাজ বেশি হবে, এর জন্য এখানে এখনও এই প্রস্তাব মানে হয়নি। সরকারে এখন একটা লাস্ট মানে ক্যাবিনেটে, আজ 2-3 ক্যাবিনেটের আগে ক্যাবিনেটে ওটাকে সার্ভে করার জন্য একটা ফান্ড স্যাংশন করছে, শুধু সার্ভে করার জন্য। আচ্ছা কিন্তু বিধায়ক বলতেছেন যে আমি স্যাংশন করেছি, কন্ট্রাক্টর রেডি করো, এটা বকওয়াস কথা, পুরা বকওয়াস, এটা ফলস। আচ্ছা আজকে আপনিও ছিলেন, উনি একবার বলেছিলেন যে আমি 10,000 PMAY ঘর নিয়ে এসেছি, কোনো ব্যাকলগ থাকবে না, এক ঝাটকায় 10,000 PMAY ঘর। কোথায়? আচ্ছা একটাও তো PMAY ঘর হয়নি। উনি কসুদরামের একটা মিটিংয়ে বলেছিলেন 2024-এ যে আমি প্রত্যেকটা গ্রামে 3টা করে আমি রাস্তা দিব, আচ্ছা আর যদি সরকার দিতে পারে না আমি আমার নিজের আমি পকেট টেনে দিব। আজকে কোথায়? একটাও তো রাস্তা দিতে পারলেন না। মধ্যখানে পঞ্চায়েত নির্বাচনের পরে, পঞ্চায়েত নির্বাচনে উনি একটাও ওনার দল থেকে কোনো ক্যান্ডিডেট দিতে পারেননি, না এপি না জেডপিসি, উনি বিধায়ক থাকা অবস্থা। আচ্ছা নির্বাচনের পরে যারা সরকার বলেছিল যে পঞ্চায়েত নির্বাচনে বিশেষ করে যারা গ্রুপ মেম্বার, এটাতে কোনো রাজনৈতিক দলের কোনো প্রভাব থাকবে না, আচ্ছা ওই গ্রুপ মেম্বাররা জিতেছে। জিতার পরে ওদেরকে সংবর্ধনা দিয়ে বলেছেন যে প্রত্যেক গ্রুপ মেম্বারে আমি 3টা স্কিম দিব 3 লাখ করে। আজকে কোথায়? ডিসেম্বর মানে শেষ হওয়ার পর, নভেম্বর শেষ হওয়ার পথে সমস্ত বকওয়াস কাজ করেছেন উনি। যদি বলেন যে উনি তো কোনো কাজ করেননি, আমি বলবো না, উনি কাজ করেছেন। আচ্ছা উনি কাজ করেছেন। মইনুল হক চৌধুরী সাহেবর
সুনাই সমষ্টিতে যেটা মেডিকেল কলেজ ছিল ওটা উনি বড়কলাতে দিয়ে দিয়েছেন। মইনুল হক চৌধুরী সাহেব যে ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে এসেছিলেন ওটা উনি বড়কলা সমষ্টি দিয়েছেন। মানে ডিলিমিটেশনের ফলে ওগুলা অন্য সমষ্টি কম্প্রোমাইজ করেছেন। আচ্ছা, তাই বিধায়ক কম্প্রোমাইজ করেছেন যে বিজেপির সঙ্গে, বিজেপি যা বলবে তা মানবে। উনি ইউনিভার্সিটিকেও বড়কলাতে দিয়েছেন। আজকে ভেটেরিনারি কলেজ বড়কলাতে গিয়েছে, আজকে আপনার বিটি কলেজ বড়কলাতে গিয়েছে, আজকে আপনার ইয়াসিন চৌধুরী স্কুল শিলচর সমষ্টিতে গিয়েছে, আজকে লক্ষ্মীচরণ স্বর্ণলক্ষ্মী স্কুল দোলাইতে গিয়েছে, বর্জহরি মুসাফির স্কুল বড়কলাতে গিয়েছে। আজকে যদি আপনি দেখেন মানে সুখদেব সাহা স্কুল মানে বড়কলাতে দোলাইতে গিয়েছে। আজকে প্রায় শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত আজকে দোলাই সমষ্টিতে বড়কলাতে গিয়েছে। আজকে সুনাইতে 24টা জিপি ছিল, ওখান থেকে উনি 4-6টা জিপি দোলাইকে এবং লক্ষ্মীপুরকে দিয়েছেন। খাস তো করেছেন, এগুলো তো কাজের মধ্যে পড়ে। যেটা মইনুল হক চৌধুরী হিসাবে করেছেন ওটা উনি বাইরে ফেলেছেন। আমি যে একটা রেসিডেন্সিয়াল কলেজ নিয়ে এসেছিলাম শিলকুড়িতে ওটাও বড়কলাতে চলে গেছে। মানে আপনি বলতে চাইছেন উনি মানে যে সময় রূপরেখা তৈরি হয়েছিল, যেভাবে শাসক দল বিজেপি চেয়েছে হয়েছে, উনি কোনো প্রতিবাদ করেন, প্রতিবাদ নীরব থেকে সমর্থন করেছেন। নীরব থেকে সমর্থন করেছেন, প্রকাশ্য সমর্থন করেছেন। কেন প্রকাশ্য সমর্থন করেছেন? বিজেপির দৌলতে উনি বিধায়ক হয়েছেন। আচ্ছা, বিজেপি যদি ওনাকে সাহায্য না করতো আশিস হালদারকে খাড়া করে, তাহলে উনি জিততেন না। ওই প্রতিদান হিসাবে উনি প্রথম গিয়ে প্রতিদান হিসাবে উনি সংস্কৃতের শপথ নিয়েছেন। আচ্ছা, যে বিজেপি তোমরা আমাকে জিতেছিলে, আজকে আমি অ্যাসেম্বলিতে ঢুকে প্রথম তোমাদের কথা মতো তোমাদের খুশি করার জন্য আমি গীতার ভাষায় আজকে আমি সংস্কৃতে শপথ দেব, প্রথম শুরু করেছেন। আচ্ছা, আর এরপরে তো যা বিজেপি বলছে তা করেছেন। বিজেপির সবচেয়ে বেশি উকালতি তো উনিও করেছেন না। আচ্ছা, আজকে বিজেপির জন্য যত উকালতি করেছেন, কাউ প্রোটেকশন বিলে উনি সমর্থন করেছেন, মাদ্রাসা বিলে উনি সমর্থন করেছেন, আজকে যত ইভিকশন হচ্ছে উনি সমর্থন করতেছেন। উনি প্রকাশ্য বলেন আমি যে মানে হেমন্ত বিশ্ব সরকার সময় যে আমি বিধায়ক হয়েছি এর চেয়ে বেশি গর্বের কিছু নাই, উনি প্রকাশ্য বলেন। তাহলে উনি তো মূল তো বিজেপির মূল মানুষ তো উনি। আর আগামীতে দেখবেন হয়তো বিজেপিতে খেলতে পারেন। তো আপনি যেটা বলতে চাইছেন যে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া যেহেতু মানে তার ব্যক্তিগত স্বার্থে মানে সুনাই সমষ্টির যেটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আপনি বলছে অন্যত্র চলে গিয়েছে, বা যেটা জিপিগুলা কমে দেওয়া হয়েছে, যেটা সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়েছে, হ্যাঁ, তো এটা মানে ওনার বিজেপিকে উনি মানে নীরব থেকে সহযোগিতা করেছেন, যেটা মানে বললেন আপনি। কারণ বিজেপি দল এবং সরকারে জানে যে ওনার শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট জালিয়াতি। আচ্ছা, তখন বিজেপি দলে ওনাকে সাহায্য করে বিধায়ক করেছে। আচ্ছা, আর ওই হিসাবে বিজেপিকে কোনো অবস্থায় উনি মানে অসন্তুষ্ট করার ইচ্ছা নাই। বিজেপি যা বলতো তা করতো। আচ্ছা, বিজেপি যদি বলে যে সাজু ভাই আমাকে তুমি কাউ প্রোটেকশন বিলে সমর্থন করতেন। আচ্ছা, আমাকে তোমরা এইভাবে বলো, আমি যেভাবে শিখিয়ে দেবো ওরা বলতেন। সমস্ত বিজেপির কথা মতো, বিজেপির যারা নেতা এদের কথা মতো উনি কাজ করতেন। তো এইভাবে কি উনি রাজনীতি যদি আগামীতে যদি উনি ওই কোনো পার্টি থেকে খেলেন বা নির্দল হিসাবে যদি প্রতিদ্বন্দ্বিতা করেন সোনাই সমষ্টিতে, তো উনি কতটুকু মানে মানুষ গ্রহণ করবে ওনাকে, আপনি কি মনে করেন? দেখেন, যেজন বিধায়ক গত লোকসভা ইলেকশনে প্রকাশ্যে তৃণমূল প্রার্থীকে সমর্থন করেছিলেন, যে রাধেশ্যাম বিশ্বাসকে এআইডিএফ সমর্থন করেছিল সুনাই থেকে। আর তখন সুনাই থেকে এআইডিএফের বিধায়ককে মাত্র 6000 ভোট দেওয়া হয়েছিল। তো ধরে নিতে হবে যে করিমউদ্দিনের অবস্থান কোন জায়গাতে আছে। যেজন বিধায়ক গত পঞ্চায়েত নির্বাচনে 18টা জিপির মধ্যে একটা জিপিতে উনি এপি টিকিট দিতে পারলেন না,
একটা জেডপিসি টিকিট দিতে পারলেন না, তাহলে ধরে নিতে হবে তার অবস্থাটা কোন জায়গাতে আছে। আজকে সোনাইয়ের মানুষ অপেক্ষা করতেছে কোন দিন নির্বাচন আসবে আর ওনাকে কোন দিন বিদায় দেবেন। আচ্ছা আপনি দেখবেন যে দল থেকে খেলুন না কেন ভোটাররা ওনাকে ঘৃণা করে। আচ্ছা এর জন্য আপনি দেখবেন ওনার নির্বাচনের পরে ওনার বুথ দেখতে হলে দূরবীন কিনতে হবে, এই অবস্থায় হয়ে যাবে। এর জন্য উনি বিজেপি এজিপির থেকে খেলার চিন্তাধারা করতেছেন, যে কারণ বিজেপির সঙ্গে ওনার দরম মরম সম্পর্ক খুব বেশি। আচ্ছা এর জন্য হয়তো এজিপিতে না খেলেন কিংবা বিজেপিতে না খেলবেন, যে দলতে না খেলবেন না কেন 3 ফিগারের ভোট আসবে না। আচ্ছা আমি আপনাকে বললাম আজকে। আচ্ছা, যেহেতু আপনি আসাম প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন এবং দায়িত্ব পালন করছেন, তো আমরা একটা জিনিস প্রত্যক্ষ করছি, প্রত্যেক মাসের 10 তারিখ যে কংগ্রেসের একটা মেগা জয়নিং প্রোগ্রাম চলে, এই ব্যাপারে আপনি মানে কেন 10 তারিখই বেছে নেওয়া হয়েছে বা এই ব্যাপারে একটু বলুন। আর সুন্দর কথা বলেছেন যে মাসের 10 তারিখ কেন জয়নিং প্রোগ্রাম থাকে। আমাদের বর্তমান যিনি প্রদেশের সভাপতি মাননীয় গৌরব গগৈ মহাশয়, এআইসিসি যখন ঠিক করলো যে গৌরব গগৈ সাহেবকে এপিসিসির প্রেসিডেন্ট করবে, এই কথাটা আমাদের মুখ্যমন্ত্রী জেনে গেলেন যে গৌরব গগৈ সাহেবকে এপিসিসির প্রেসিডেন্ট করা হবে। আর রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি ভয় করেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী গৌরব গগৈ সাহেবকে, কারণ উনি উচ্চশিক্ষিত এবং ক্লিন ইমেজ। আচ্ছা, যখন জয়েন করবে জানবেন তখন তড়িঘড়ি উনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে গৌরব গগৈ পাকিস্তানের চর, আচ্ছা, পাকিস্তানের গোয়েন্দাগিরি করেন, ইন্ডিয়ার গোয়েন্দাগিরি করেন পাকিস্তানের হয়ে, আর অবৈধভাবে পাকিস্তানে কয়েকবার গিয়েছেন। আচ্ছা, ওনার স্ত্রী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আছে। আচ্ছা, আর ওটা একটা কেস করেছেন, আর এসআইটি মানে ওই কেসটা টেক আপ করেছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জুলাই মাসে, যে জুলাই অগাস্ট সেপ্টেম্বরের 10 তারিখে এসআইটি রিপোর্ট দিবে। আচ্ছা, আর এই রিপোর্টটা কমপ্লিট গৌরব গগৈর বিরুদ্ধে যাবে, গৌরব গগৈকে গ্রেপ্তার করা হবে, গৌরব গগৈকে তেহার জেলে পাঠানো হবে। আচ্ছা, ওই 10 তারিখ ডেট ছিল, সেপ্টেম্বরের 10 তারিখ। আচ্ছা, আর গৌরব গগৈ সাহেব বলেছিলেন, হ্যাঁ তোমার এই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম, 10 তারিখ তুমি আমাকে এসআইটি রিপোর্ট পেশ হোক, কি এসআইটি রিপোর্ট দিয়ে সমস্ত ভারতবর্ষ মানুষ দেখুক। আর 10 তারিখ আমার চ্যালেঞ্জ হবে যে আমি বিজেপির থেকে বিজেপির যারা মানুষ এদেরকে কংগ্রেসে জয়েন করাবো। আচ্ছা, এই 10 তারিখকে গৌরব গগৈ সাহেব চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছেন যে 10 তারিখে, প্রত্যেক মাসের 10 তারিখে আমি বিজেপির যারা নেতা, বিজেপির যারা বিধায়ক, বিজেপির যারা সাংসদ, এদেরকে আমি আমার দলে জয়েন করাবো। আচ্ছা, প্রথম সেপ্টেম্বরের 10 তারিখ 3 জন বিধায়ক জয়েন করেছেন, আচ্ছা, যারা প্রাক্তন বিধায়ক বিজেপির। আজকে এরপরে অক্টোবর মাসে 10 তারিখে আরও কয়েকজন বিধায়ক জয়েন করেছেন। আজকে নভেম্বর মাসের 10 তারিখে পুরা মানে আসাম রাজ্যের প্রত্যেকটা জেলা কংগ্রেসের নেতৃত্বে কয়েক হাজার আপনার বিজেপি আর এবং ইউডিএফ থেকে কংগ্রেস দলে জয়েন করেছেন। আচ্ছা, এই হয়েছে 10 তারিখ। আমাদের 10 তারিখ চ্যালেঞ্জ হলো বিজেপির গড়কে শূন্য করা, আর বিজেপির গড় চ্যালেঞ্জ ছিল গৌরব গগৈকে জেলে ঢুকানো। গৌরব গগৈকে 10 তারিখ জেলে ঢুকাতে পারেনি। গৌরব গগৈ সাহেব বিজেপির গড়কে শূন্য করে এখন কংগ্রেসের শক্তি বাড়ছে। আগামী 26-এ দেখবেন যে কংগ্রেসের অ্যাবসলিউট মেজরিটি নিয়ে গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবে, সরকার হবে। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের জানতে চাই জনগণ অনুষ্ঠানের একদম শেষের দিকে এসে গেছি। তো যেহেতু আপনি আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং টিকিট প্রত্যাশী হিসেবে রয়েছেন কংগ্রেস দল থেকে, যদি কংগ্রেসের টিকিট পান, জয়ী হন, তো জয়ী হওয়ার পরে আপনার একটা সোনাই সমষ্টির উন্নয়নে আপনার কী ধরনের রূপরেখা মানে নেবেন? দেখেন, সোনাই সমষ্টিতে
2016 থেকে 2021 পর্যন্ত যেগুলো রাস্তাঘাট করেছিলাম, ওই রাস্তাঘাট এই 5 বছরের অবস্থা খুব কাহিল। ওইগুলা রাস্তাঘাট করতে হবে। সোনাই সমষ্টিতে নদীর বাংমান যেগুলো আছে, বরাক নদী, সোনাই নদী, আমজুন নদী, সিরি নদী, ওই বাঙ্গনগুলাকে আমি প্রোটেকশন গ্রান্ট করে ওদেরকে এই এলাকাকে সেভ করতে হবে। বিশেষ করে সোনাইতে কি হয়েছে, সোনাইতে আপনার যেটা প্রত্যেক সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে প্রত্যেক সমষ্টিকে সমজেলা করবে, কিন্তু লক্ষ্মীপুর হয়েছে, দোলাই হয়েছে, কিন্তু সোনাইর বিধায়ক সোনাইকে সমজেলা করতে পারলেননি। ওটাকে আমি সমজেলা হিসাবে রূপান্তরিত করব। সোনাই এডুকেশন ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করব। এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার খুব উইক আছে, ডেভেলপমেন্ট করব। সোনাইয়ের যেগুলা শিক্ষিত বেকার যাদের আছে, এদের চাকরির জন্য আমি প্রচেষ্টা করব। সোনাইতে একটা লেডিস পলিটেকনিক্যাল, যেটা দীর্ঘদিনের দাবি, যেটা আমি সোনাই পূর্বাঞ্চলে একটা লেডিস গার্লস পলিটেকনিক্যাল একটা নির্মাণের জন্য আমি পুরা প্রচেষ্টা করব। সোনাই যেটা ITI যেটা, ওটাকে চালু করার জন্য আমি চেষ্টা করব, যাতে অতি সত্বর এটা চালু হয়। ওটা এই বিধায়ক পারবে না, খালি বারবার মুখে বলে, একবারও অ্যাসেম্বলিতে একটা কথা বলল না। এইটাই আমার মূল পদক্ষেপ থাকবে। আর যাতে সোনাই শান্তির পরিবেশ যেটা থাকে, এখন সোনাইতে পুরা অশান্তির পরিবেশ, কে কার জায়গা দখল করে, কে কাকে মারে, কে কাকে লুটপাট করে। সোনাই বাজারে এত একটা উচ্ছৃঙ্খল পরিবেশ, মানুষ 16 আগেতে ছিল এরকম, আমার পরে এটা হয়েছে। সোনাইতে 1 কেজি রামাইশ নিয়ে আসলেও ট্যাক্স দিতে হয়। সোনাইতে যদি 1 জোড়া মানে কবুতর নিয়ে আসতে হয়, তো এটাকে ট্যাক্স দিতে হয়। ওটা দূর করবো। ওটা আগের যেটা সোনাই ছিল, ওই আগের সোনাইটাকে যাতে করা যায়, এটার চেষ্টা করবো। এটাই মূল কথা। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম সোনাই সম্পর্কে। সময়ের অভাবে অনুষ্ঠানকে আমরা ইতি টানছি। তো ডেইলি বরাকের জানতে চাই জনগণ অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।